একটা কথা তো আমরা আজকাল প্রায় শুনি, সাধারণ চাকরি করে আর বড়লোক হওয়া সম্ভব না। পুরনো সব নিয়ম যখন ভেঙে পড়ছে, তখন সম্পদ তৈরির নতুন পথটা আসলে কি? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই নতুন কৌশলগুলোই খুঁজে বের করার চেষ্টা করব। আমরা মোট 5টা ধাপ নিয়ে কথা বলবো। শুরুটা হবে আমাদের চিন্তাভাবনার একটা বড় পরিবর্তন দিয়ে, আর তারপর আমরা ধাপে ধাপে দেখব আয় বাড়ানো আর বিনিয়োগের দারুণ কিছু কার্যকরী উপায়। তো প্রথম যে ব্যাপারটা আমাদের বুঝতে হবে সেটা হলো টাকার নতুন নিয়ম। দেখুন, টাকা বানানোর খেলাটা কিন্তু অনেকটাই বদলে গেছে। আমাদের বাবা মায়ের প্রজন্মের দেওয়া অনেক উপদেশ এখন আর শুধু অকেজই নয়, বলতে গেলে রীতিমতো বিপজ্জনকও হতে পারে। কথাটা শুনতে হয়তো একটু কঠোর লাগছে, তাই না? কিন্তু এর পেছনের ভাবনাটা খুব শক্তিশালী। যখন সবাই ভয়ে বাজার থেকে সরে যাচ্ছে, ঠিক তখনই কিন্তু সেরা সুযোগগুলো তৈরি হয়। সম্পদ আসলে তৈরি হয় ভয়ের বিপরীতে হেঁটে। একটা সহজ উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। পুরনো দিনের সবচেয়ে বড় উপদেশ কি ছিল? একটা বাড়ি কেন। কিন্তু আজকের বাস্তবতাটা দেখুন, বেতন যদি বেড়ে দ্বিগুণ হয়ে থাকে তো বাড়ির দাম বেড়েছে 9 গুণ। এই সাধারণ অঙ্কটাই আমাদের বলে দেয় যে পুরনো স্বপ্নগুলো এখন আর আগের মতো বাস্তবসম্মত নয়। আর ঠিক এখানেই মানসিকতার পরিবর্তনটা খুব জরুরি। মন্দা বাজারকে বিপদ না ভেবে একটা ডিসকাউন্ট সেল হিসাবে দেখতে হবে। মানে, ভয় পেয়ে হাত গুটিয়ে বসে থাকার বদলে সুযোগ খোঁজার জন্য এটাই কিন্তু সেরা সময়। আচ্ছা, মানসিকতা তো বদলানো হলো, কিন্তু এরপর কি? এরপর হলো টাকার ভাষাটা বোঝা। টাকা কিভাবে কাজ করে সেটা শিখতে হবে। এটা কিন্তু কোনো রকেট সায়েন্স নয়, বরং খেলার নিয়মগুলো একটু জেনে নেওয়া। আর্থিক সাক্ষরতা মানে কিন্তু অর্থনীতির কঠিন কঠিন বই পড়া নয়, একদমই না। বরং আমাদের নিজেদের মানিব্যাগে যে সাধারণ জিনিসগুলো থাকে সেগুলোর আসল ক্ষমতাটা বোঝা। যেমন ধরুন ডেবিট কার্ড, এটা দিয়ে শুধু নিজের জমানো টাকায় খরচ করা যায়, এর বাইরে তেমন কোনো সুবিধাই নেই। অন্যদিকে একটা ক্রেডিট কার্ড যদি সময়মতো পরিশোধ করা হয়, তাহলে সেটা শুধু কেনাকাটাতেই সাহায্য করে না, বরং ভবিষ্যৎ সম্পদ তৈরির জন্য একটা শক্তিশালী প্রোফাইল, মানে একটা ভালো ক্রেডিট স্কোরও তৈরি করে দেয়। আর এখানেই ধনীদের একটা দারুণ গোপন অস্ত্রের কথা আসে, লিভারেজ বা ভালো ঋণ। তারা অন্যের টাকা ব্যবহার করে এমন সব সম্পদ কেনে যা থেকে সুদের চেয়েও বেশি আয় হয়। আর এই ক্ষমতার সিঁড়ির প্রথম ধাপটাই হলো একটা ভালো ক্রেডিট স্কোর তৈরি করা। আচ্ছা, টাকার ভাষা তো শেখা হলো। এবার তাহলে আয় বাড়ানোর খেলাটায় নামা যাক, তাই না? আর এর জন্য কিন্তু শুধু ঘন্টার পর ঘন্টা খাটলেও চলবে না। একটা খুব বড় ভুল ধারণা আছে যে যত বেশি খাটবে সে তত বড় লোক হবে। কিন্তু দেখুন, একজন লন্ড্রির মালিক হয়তো দিনরাত খাটছেন, আর অন্যদিকে জেফ বেজোস বানাচ্ছেন একটা সিস্টেম বা লিভারেজ। পার্থক্যটা ঠিক এখানেই। আজকের দিনে মূল্যটা কিন্তু পরিশ্রমের ঘণ্টার নয়, বরং আপনি কতটা ভ্যালু তৈরি করছেন তার উপর। কর্মচারী হিসেবেও কিন্তু আয় বাড়ানোর একটা পরিষ্কার রাস্তা আছে। ব্যাপারটা এমন, প্রথমে নিজের কাজ দিয়ে কোম্পানিতে কত টাকা আসছে বা বাঁচছে সেটার একটা হিসাব বের করা। এরপর আরও বেশি ভ্যালু কিভাবে তৈরি করা যায় তার একটা পরিকল্পনা দেখানো। আর সবশেষে সেই অতিরিক্ত লাভের একটা অংশ নিজের জন্য চাওয়া। আর এই ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় যে ক্যারিয়ারের উন্নতি মানে শুধু একই কাজ আরও ভালোভাবে করা নয়, বরং নিজের দৃষ্টিভঙ্গিটা বদলানো। একজন সাধারণ কর্মীর কাজ থেকে বেরিয়ে এসে পুরো সিস্টেমটাকে প্রভাবিত করার দিকে এগিয়ে যাওয়াই হলো আসল বৃদ্ধি। এবার আসা যাক খুব জনপ্রিয় একটা উপদেশে, নিজের প্যাশন বা আবেগকে অনুসরণ করো। কথাটা শুনতে খুব ভালো লাগলেও এটা কি আসলেই সম্পদ তৈরির সেরা পথ? চলুন দেখি। পরিসংখ্যান কিন্তু আমাদের অন্য একটা গল্প শোনাচ্ছে। যেমন ধরুন হলিউডের কথা। সেখানে ৮০%রও বেশি অভিনেতা নিজেদের স্বাস্থ্য বীমা করানোর মতো যথেষ্ট আয় করতে পারেন না। তার মানে আকর্ষণীয় পেশা মানেই যে লাভজনক পেশা হবে তা কিন্তু নয়। আবার দেখুন, চাকরি ছেড়ে দিয়ে নিজের সবটুকু দিয়ে ব্যবসায় ঝাঁপিয়ে পড়ার যে রোম্যান্টিক ধারণাটা আছে, সেটাও কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। বরং চাকরিটা ধরে রেখে যদি কেউ ব্যবসা শুরু করে, তাহলে তার সফল হওয়ার সম্ভাবনা ৩৩% বেড়ে যায়। কারণটা সহজ, তখন টাকার চাপ কম থাকে আর সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়। তাহলে আসল ব্যাপারটা কি? আসল ব্যাপারটা হলো, শখকে পেশা বানানোর চেষ্টার চেয়ে ব্যবসার খেলাটাকেই ভালোবাসা বেশি জরুরি। সমস্যা সমাধান করা, নতুন সিস্টেম তৈরি করা আর ভ্যালু তৈরি করার এই খেলাটা যে কোনো ক্ষেত্রেই সফল হতে সাহায্য করে। তো সব তো হলো, এবার অর্জিত টাকাটাকে কাজে লাগিয়ে আরও টাকা বানানোর পালা। বিনিয়োগের জগৎটাকে অনেকের কাছেই বেশ জটিল মনে হতে পারে, কিন্তু একে আসলে 4টি খুব সহজ ধাপে ভাগ করে নেওয়া যায়। এই সিঁড়ির প্রথম ধাপটা কিন্তু কোনো স্টক বা বন্ড নয়,
প্রথম ধাপটা হলো নিজের উপর বিনিয়োগ করা, মানে নতুন কিছু শেখা বা কোনো দক্ষতা বাড়ানো। এরপর আসে স্টক মার্কেটের মতো জায়গায় নিরাপদ ও বৈচিত্র্যময় বিনিয়োগ। অভিজ্ঞরা তারপর যান প্রাইভেট মার্কেটে। আর এই সিঁড়ির চূড়ায় আছে নিজের এমন একটা ব্যবসা তৈরি করা যেখানে অন্যেরা বিনিয়োগ করতে চাইবে। দ্বিতীয় ধাপে এসে মূল লক্ষ্যটা কিন্তু কোনো একটা জয়ী স্টক খুঁজে বের করা নয়, একদমই না, বরং পুরো অর্থনীতিরই একটা ছোট্ট অংশের মালিক হয়ে যাওয়া। এতে ঝুঁকি অনেক কমে যায় এবং দীর্ঘমেয়াদে একটা স্থির আয় পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। আর এর জন্য সবচেয়ে দরকারি অভ্যাস কোনটা জানেন? সেটা হলো নিজেকে আগে পেমেন্ট করা। মানে বেতন পাওয়ার সাথে সাথেই আয়ের কমপক্ষে 10% যেন স্বয়ংক্রিয়ভাবে বিনিয়োগে চলে যায় সেই ব্যবস্থা করা। এটাই কিন্তু ধীরে ধীরে সম্পদ তৈরির মূল চাবিকাঠি। সবকিছু থেকে যে সবচেয়ে বড় শিক্ষাটা পাওয়া যায় সেটা হলো আসল সম্পদ কিন্তু খুব নীরবে তৈরি হয়। ঋণের টাকায় বিলাসবহুল জীবনযাপন করে ধনী দেখানোর চেষ্টাটাই সম্পদ তৈরির পথের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত সম্পদ তৈরির এই পুরো রাস্তাটা কিন্তু একটা খুব সাধারণ প্রশ্নে এসে দাঁড়ায়। প্রশ্নটা হলো, চারপাশে শুধু সমস্যা খুঁজে বেড়ানো হবে, নাকি প্রতিটা সমস্যাকে সমাধান করে নতুন মূল্য তৈরি করার একটা সুযোগ হিসেবে দেখা হবে? এই উত্তরটাই হয়তো আমাদের ভবিষ্যৎ পথটা ঠিক করে দেবে।